সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সবুজ মিয়া, প্রভাষক, বাংলা, রংপুর সরকারি কলেজ, রংপুর। এই লেকচার সম্পর্কিত যে কোনো বিষয়ে তোমরা প্রশ্ন করতে পারবে এই ইমেল ঠিকানায়। আমি চেষ্টা করব তার উত্তর দেওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের স্বাগত জানাচ্ছি বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার আলোচনা। আশা করি তোমাদের ভালো লাগবে। কোনো স্রষ্টার সৃষ্টি সম্পর্কে জানতে গেলে স্রষ্টা সম্পর্কে জানা দরকার। এবারে আমরা দেখে নিব কবি মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে কতিপয় গুরুত্বপূর্ণ তথ্য। জন্ম 25 জানুয়ারি 1824 খ্রিস্টাব্দে যশোর জেলার সাগরদাড়ি গ্রামে কবি মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন। দক্ষতা, আমরা জানি মাইকেল মধুসূদন দত্ত অনেক ভাষায় সুপণ্ডিত ছিলেন। তার মধ্যে গ্রিক, লাতিন, হিব্রু, ইংরেজি, সংস্কৃত, ফরাসি, জার্মান প্রভৃতি। তার সাহিত্য কর্ম নিয়ে আমরা এবার একটু দেখে নিব। মেঘনাদবধ কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতাবলী, শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী সহ তিনি অনেকগুলো কালজয়ী সাহিত্য সৃষ্টি করেছেন। মৃত্যু, তিনি 29 জুন 1873 খ্রিস্টাব্দে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবারে আমরা দেখে নিব বিভীষণের প্রতি মেঘনাদ ও মধুসূদনের চিন্তা, অর্থাৎ এই কবিতাটা সম্পর্কে মধুসূদনের চিন্তাটা কি। শুধু এই কবিতাটা পড়লেই হবে না, পুরো মেঘনাদবধ কাব্যের একটা স্বর্গের কয়েকটা লাইন এখানে উপস্থাপিত বা সংকলিত করা হয়েছে। তারপর আমরা দেখে নিব যে এই কবিতার মধ্যে বা এই অংশটুকুর মধ্যে মাইকেল মধুসূদন দত্তের কি ধরনের চিন্তা ভাবনার প্রতিফলিত হয়েছে। 19 শতকের বাংলার নবজাগরণের অন্যতম শ্রেষ্ঠ সন্তান মাইকেল মধুসূদন দত্ত বাল্মীকি রামায়ণকে নবমূল্য দান করেছেন এ কাব্যে। মানব কেন্দ্রিকতাই রেনেসাঁসের মূল কথা। ওই নবজাগরণের প্রেরণাতেই রামায়ণের রামলক্ষ্মণ মধুসূদনের লেখনীতে রেণুরূপে এবং রাক্ষসরাজ রাবণ ও তার পুত্র মেঘনাদ যাবতীয় মানবীয় গুণের ধারকরূপে উপস্থাপিত। দেবতাদের আনুকূল্যপ্রাপ্ত রামলক্ষ্মণ নয়, পুরাণে রাক্ষসরাজ রাবণ ও তার পুত্র মেঘনাদের প্রতি মধুসূদনের মমতা ও শ্রদ্ধা। এই কবিতাটি পড়ার সময় যে বিষয়গুলোর প্রতি তোমাদের খেয়াল রাখা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই কবিতার মধ্যে কোন বিষয়গুলো উপস্থাপিত। এই কবিতায় মাতৃভূমির প্রতি ভালোবাসা প্রকাশিত হয়েছে। এখানে বিশ্বাসঘাতকতা ও দেশদ্রোহিতার বিরুদ্ধে প্রকাশিত হয়েছে ঘৃণা। জ্ঞেতিত্ব, ভ্রাতৃত্ব ও জাতিসত্তার সংহতির গুরুত্বের কথা যেমন এখানে ব্যক্ত হয়েছে, তেমনি এর বিরুদ্ধে পরিচালিত ষড়যন্ত্রকে অভিহিত করা হয়েছে নীচতা ও বর্বরতা বলে। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার কাহিনী সংক্ষেপ। চলো এবার দেখে নেই বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার কাহিনী। বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যাংশটুকু মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের বধ নামক ষষ্ঠ স্বর্গ থেকে সংকলিত। রামচন্দ্র কর্তৃক দ্বীপরাজ্য স্বর্ণলঙ্কা আক্রান্ত হলে রাজা রাবণ উপর্যুপরি দৈব কৌশলের কাছে অসহায় হয়ে পড়েন। ভ্রাতা কুম্ভকর্ণ ও পুত্র বীরবাহুর মৃত্যুর পর রাবণ মেঘনাদকে পরবর্তী দিবসে অনুষ্ঠেয় মহাযুদ্ধের সেনাপতি হিসেবে বরণ করে নেন। যুদ্ধ জয় নিশ্চিত করার জন্য মেঘনাদ যুদ্ধযাত্রার পূর্বেই নিকুম্ভিলা যজ্ঞাগারে ইষ্টদেবতা অগ্নিদেবের পূজা সম্পন্ন করতে মনস্থির করেন। কিন্তু মায়াদেবীর আনুকূল্য এবং বিভীষণের সহায়তায় লক্ষ্মণ শত শত প্রহরীর চোখ ফাঁকি দিয়ে নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রবেশে সমর্থ হয়। কপট লক্ষ্মণ মেঘনাদের কাছে যুদ্ধ প্রার্থনা করলে মেঘনাদ যুদ্ধশ্বাস গ্রহণের জন্য সময় প্রার্থনা করে, কিন্তু লক্ষ্মণ তাকে সময় না দিয়ে আক্রমণ করে। এ সময়ই অকস্মাৎ যজ্ঞাগারের প্রবেশদ্বারের দিকে চোখ পড়ে মেঘনাদের। দেখতে পায় বীর যোদ্ধা পিতৃব্য বিভীষণকে। মুহূর্তে স্পষ্ট হয়ে যায় সবকিছু। পিতৃব্য বিভীষণকে উদ্দেশ্য করে অসম সাহসী বীরযোদ্ধা দেশপ্রেমিক নিরস্ত্র মেঘনাদ যে প্রতিক্রিয়া ব্যক্ত করে, সেই নাটকীয় ভাষ্যই সংকলিত হয়েছে বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যাংশে।
এবার আমরা আলোচনা করব মূল অংশ। কবিতার লাইনগুলো খেয়াল করো। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরী। হায় তা তো উচিত কি তব এ কাজ, নিকষা সতী তোমার জননী, সহদর রক্ষশ্রেষ্ঠ। শুলিশম্ভুনিব কুম্ভকর্ণ, ভ্রাতৃপুত্র বাসব বিজয়ী। নিজ গৃহপদ তা তো দেখাও তস্করে। এখানে তোমরা খেয়াল করো যে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, অর্থাৎ এতক্ষণে অরিন্দম বলতে অরি বা শত্রুকে দমন করে, যে এখানে মেঘনাদকে বোঝানো হয়েছে। অর্থাৎ এতক্ষণ পর অরিন্দম অর্থাৎ মেঘনাদ বিষাদে বা দুঃখ ভাক্রান্ত মনে বলল যে কেমন করে লক্ষণ এই রক্ষপূর্বে প্রবেশ করলো তা এতক্ষণ আমি স্পষ্ট হলাম। তিনি চাচাকে প্রশ্ন করছেন যে হায় তা তো উচিত কি তব এ কাজ, অর্থাৎ হায় চাচা, যে আপনার কি এই কাজ করা উচিত হয়েছে। কোন কাজ? অর্থাৎ লক্ষণকে পথ দেখিয়ে রক্ষপুরে নিয়ে আসার মতো গর্হিত কাজটা। নিকষা সতী তোমার জননী, সহোদর রক্ষশ্রেষ্ঠ। অর্থাৎ নিকষা সতী তোমার জননী মানে বিভীষণের, সহোদর রক্ষশ্রেষ্ঠ মানে আপনার ভাই রাক্ষসকুলের শ্রেষ্ঠ। আবার মহাদেবের মতো শক্তিশালী কুম্ভকর্ণ তোমার ভাই, ভ্রাতৃপুত্র বাসব বিজয়ী অর্থাৎ দেবরাজ ইন্দ্রকে যে পরাজিত করে সেরকম ভ্রাতৃপুত্র আপনার রয়েছে। এত পরিচয় থাকার পরেও আপনি এই গরিত কাজটা কিভাবে করতে পারলেন। নিজ গৃহপথ তা তো দেখাও তস্করে, অর্থাৎ আপন গৃহের পথ আপনি তস্কর চোর বা ডাকাতকে কিভাবে দেখাতে পারেন। এই প্রশ্নগুলো ছিল বিভীষণের প্রতি মেঘনাদের। তোমার অর্থগুলো দেখে নাও। অরিন্দম পরি বা শত্রুকে দমন করে, যে এখানে মেঘনাদকে বোঝানো হয়েছে। রক্ষপুরী রাক্ষসদের পুরী বা নগর। নিকুম্বিলা যজ্ঞাকার বোঝানো হয়েছে এখানে। তাতো পিতৃব্য বা চাচা, এখানে বিভীষণকে ইঙ্গিত করা হয়েছে। নিকষা রাবণের বা বিভীষণের মা। শুলিশম্ভনী মহাদেব বা শিবের মতো, কুম্ভকর্ণের তুলনা বোঝাতে এখানে ব্যবহার করা হয়েছে। বাসব বিজয়ী মেঘনাদ দেবরাজ ইন্দ্র ও বাসবকে জয় করেছে বলে মেঘনাদের অপর নাম বাসব বিজয়ী। তস্কর মানে চোর। লাইনগুলো খেয়াল করো। চণ্ডালে বসাওয়ানি রাজার আলয়ে, কিন্তু নাহি গঞ্জি তোমা গুরুজন তুমি, পিতৃতুল্য। তার চণ্ডাল বলতে এখানে নিচু বর্ণের লোক অর্থাৎ রাম লক্ষ্মণকে নির্দেশ করা হয়েছে। যে চণ্ডালে বসাওয়ানি রাজার আলয়, বিভীষণকে প্রশ্ন করছেন মেঘনাদ যে আপনি নিচু বর্ণের লোককে নিয়ে এসে তাদের পক্ষ নিয়ে আপনি আজকে স্বর্ণলঙ্কা ধ্বংস করে তাদেরকে রাজার আসনে বসাতে চাচ্ছেন। কিন্তু নাহি গঞ্জি তোমা গুরুজন তুমি পিতৃতুল্য, কিন্তু আমি তোমাকে দোষ দিব না, তুমি গুরুজন, তুমি আমার পিতৃতুল্য বাপের সমতুল্য। সারদার যাব অস্ত্রাগারে, পাঠাইব রামানুজের সমন ভবনে। অর্থাৎ আপনি দ্বার ছাড়েন, দরজা ছাড়েন, আমি অস্ত্রাগারে যাব, সেখান থেকে অস্ত্র নিয়ে আসব এবং পাঠাইব রামানুজের সমন ভবনে। তার মানে আমি রামানুজ মানে রামের অনুজ লক্ষণকে জমালয়ে পাঠাবো। লঙ্কার কলঙ্ক আজ ভঞ্জিব হবে, অর্থাৎ লঙ্কার যে কলঙ্ক আজকে আমি যুদ্ধের দ্বারা তা বিনষ্ট করব। লঙ্কার কলঙ্ক কারা? রাম লক্ষণকে বোঝানো হয়েছে, অর্থাৎ যাদের কারণে এই শান্তিপুরী স্বর্ণলঙ্কায় আজকে এত দুর্যোগের ঘন ঘটা, আমি সেগুলোকে আজকে যুদ্ধ দ্বারা বিনষ্ট করে লঙ্কার কলঙ্ক শেষ করে দেব, বিনষ্ট করব। উত্তরিলা বিভীষণ বৃথায়ে সাধনা, ধীমান রাঘব দাস আমি, কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব রক্ষিতে অনুরোধ। অর্থাৎ বিভীষণ উত্তর করলেন যে বৃথায়ে সাধনা ধীমান মানে জ্ঞানী ব্যক্তি, যে তুমি যে সাধনা করতেছো যে আমাকে ডিঙ্গিয়ে তুমি অস্ত্রাগার গিয়ে অস্ত্র নিয়ে আসবে, রাম লক্ষণকে বা লক্ষণকে মেরে ফেলবে, এই সাধনা তোমার বৃথা, চেষ্টা করাটা বৃথা। রাঘব দাস আমি, রাঘব মানে হচ্ছে রামকে বোঝানো হচ্ছে এখানে, আমি রামের দাস। কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব, অর্থাৎ আমি যেহেতু রামের আজ্ঞাবহ দাস, আমি কি প্রকারে বা কেমনে তার বিপক্ষে কাজ করব তোমার অনুরোধটা রক্ষা করতে। যে কথাগুলো বিভীষণ বলছেন মেঘনাদকে। এখানে শব্দ অর্থগুলো দেখে নাও। চণ্ডাল মানে নিচু বর্ণের লোক, রামানুজ রামের ছোট ভাই লক্ষণ, সমন ভবন জমালয়, ধীমান মানে জ্ঞানী ব্যক্তি, এখানে মেঘনাদকে বোঝানো হয়েছে। রাঘব দাস রামের আজ্ঞাবহ, ভঞ্জীব বিনষ্ট করব, আহবি মানে। তোমরা লাইনগুলো খেয়াল করো। উত্তরিলা কাতরে রাবণী, হে পিতৃব্য তব বাকি ইচ্ছে মরিবারে। এখানে রাবণী অর্থ রাবণের পুত্র, এখানে মেঘনাদকে বোঝানো হচ্ছে। মেঘনাদ বিভীষণকে বলছেন
যে আপনার কথা শুনে আমাকে মরতে ইচ্ছে করছে। কেন মরতে ইচ্ছে করছে? তার কারণ বিভীষণ বলছে সে রামের আজ্ঞাবহ দাস। রাঘবের দাস তুমি, কেমন মুখে আনিলে এ কথা কহতা দাসেরে। তার মানে যে আপনি রাঘবের দাস, এই কথাটা আপনি মুখে কেমনে আনলেন? কহতা দাসেরে মানে আমাকে বলেন। দাসেরে বলতে এখানে মেঘনাদকে বোঝানো হচ্ছে। স্থাপিলা বিদুরে বিধি স্থানুর ললাটে, পরিকি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলায়। তার মানে স্থাপিলা মানে স্থাপন করলা, বিধুরে মানে চাঁদ, বিধি মানে ঈশ্বর, স্থানুর মানে নিশ্চল, ললাট মানে কপাল। তার মানে বিধাতা চাঁদকে নিশ্চল আকাশে স্থাপন করেছেন, অর্থাৎ অনেক উপরে। পরিকি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলায়, অর্থাৎ শশী মানে চাঁদ। এখানে শশী কি কখনো মানে চাঁদ কি কখনো মাটিতে নেমে এসে ধুলোয় গড়াগড়ি খান? হে রক্ষরতি, ভুলিলে কেমনে কে তুমি, জনম তব কোন মহাকুলে। তার মানে রক্ষরতি রক্ষকুলের বীর, মানে আপনি রক্ষকুলের বীর, আপনি কেমনে এই কথাগুলো ভুলে গেলেন? বা জনম তব কোন মহাকুলে মানে আপনার কোন মহাকুলে জন্ম, এই পরিচয়গুলো কিভাবে ভুলে আপনি নিজেকে রাঘবের দাস দাবি করতে পারেন? কে বা সে অধম রাম, অর্থাৎ সেই অধম রামটা কে, যার কারণে আপনি এই বংশমর্যাদা সবকিছু জলাঞ্জলি দিয়ে নিজেকে রাঘবের দাস বলছেন। তোমরা অর্থগুলো এখানে খেয়াল করো। রাবণের পুত্র, এখানে মেঘনাদকে বোঝানো হয়েছে। স্থাপেলা স্থাপন করলা, বিধু মানে চাঁদ, শশী, বিধি ঈশ্বর আল্লাহ, স্থানুর নিশ্চল, ললাট কপাল, রক্ষরতি রক্ষকুলের বীর, অদম হীন তুচ্ছ নিন্দিত। স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস পঙ্কজ কাননে, যায় কি সে কভু প্রভু পঙ্কিল সলিলে শৈবাল দলের ধাম। এখানে খেয়াল করো, সরোবরে মানে দিঘি, কেলি মানে খেলা করা, পঙ্কজ মানে পদ্ম, কানন অর্থ উদ্যান বা বাগান। এখানে মেঘনাদ বিভীষণকে বলছেন যে রাজহংস মানে রাজহাঁস খেলা করে নির্মল স্বচ্ছ পানিতে কিংবা পদ্ম উদ্যান বা বাগানে, অর্থাৎ রাজহংসের স্থান যেখানে। যাই কি সে কভু প্রভু পঙ্কিল সলিলে শৈবাল দলের ধাম। পঙ্কিল মানে কাদাপূর্ণ, সলিল মানে পানি, শৈবাল দলের ধাম মানে বদ্ধ জলাশয়। অর্থাৎ এই রাজহংস কি কখনো এই কাদাপূর্ণ পানিতে কিংবা বদ্ধ জলাশয়ে খেলা করবে বা সাঁতার কাটবে? কাটবে না। মৃগেন্দ্র কেশরী, কবে হে বীর কেশরী, সম্বাসে শ্রীকালে মিত্রভাবে। মৃগেন্দ্র কেশরী মানে কেশরযুক্ত পশুরাজ সিংহ। মেঘনাদ বিভীষণকে আবার বলছেন যে পশুরাজ সিংহ কি কখনো শিয়ালকে বন্ধু ভাবে বা বন্ধু বলে সম্বোধন করে? কখনো করে না। অজ্ঞদাস বিজ্ঞতম তুমি, অবিদিত নহে কিছু তোমার চরণ। অজ্ঞদাস বলতে এখানে মেঘনাদ নিজেকে বলছেন যে আমি অজ্ঞ, আমি কিছুই বুঝি না। বিজ্ঞতম তুমি, বিভীষণকে বলছেন যে আপনি জ্ঞানী মানুষ, অনেক কিছু বোঝেন। অবিদিত নহে কিছু তোমার চরণে, মানে কোনো কিছুই তোমার অজানা নয়। অর্থাৎ এই উপমাগুলো দিয়ে তিনি বোঝাতে চাচ্ছেন বিভীষণের জন্ম কোন মহাকুলে, কোন পরিবারে, কোন বংশে তার জন্ম, তার পরিচয় কি। এই পরিচয়গুলো থাকার পরেও যখন তিনি নিজেকে রাঘবের দাস বলে পরিচয় দিচ্ছেন, যেটা কখনোই ঠিক নয়। তার কারণ রাজহংস কখনো কর্দমাক্ত পানিতে সাঁতার কাটবে না, পশুরাজ সিংহ কখনো শিয়ালকে বন্ধুভাবে সম্বোধন করবে না, যেটা বিভীষণেরও করা ঠিক নয় রাম কিংবা লক্ষণের সাথে। যেটা বিভীষণ করে যাচ্ছেন, মেঘনাদ সেই উদাহরণগুলো দিয়ে বিভীষণের ভুলটা ভাঙানোর চেষ্টা করছেন। অর্থগুলো দেখো, সরোবর মানে দিঘি, কেলি খেলা করা, পঙ্কজ পদ্ম, কানন বাগান বা উদ্যান, পঙ্কিল কাদাপূর্ণ, শৈবাল দলের ধাম বদ্ধ জলাশয়, মৃগেন্দ্র কেশরী কেশরযুক্ত পশুরাজ সিংহ। চলো এবার আমরা দেখে নেই সৃজনশীল প্রশ্নের মডেল। তোমরা জানো সৃজনশীল প্রশ্নের 4টি অংশ থাকে। 1 নাম্বার ক খ গ ঘ পর্যন্ত প্রশ্ন থাকবে। ক নাম্বারে থাকবে জ্ঞানমূলক, খ অনুধাবনমূলক, গ দক্ষতা, 4 হচ্ছে বা ঘ উচ্চতর দক্ষতামূলক। তাহলে বুঝতে পারতেছো
যে প্রশ্নগুলো আস্তে আস্তে একটু কঠিনের দিকে চলে যাবে। তো এরকম একটা উদ্দীপক দেয়া থাকবে, যেমন স্বজাতির সেবা যেবা করেনি কিঞ্চিত, জানাও সে নরাধমে, জানাও সত্তর, অতীব ঘৃণিত সে পাষণ্ড বর্বর। তাহলে তোমরা খেয়াল করো, উদ্দীপকের মূল ভাব কিন্তু দেশ সেবা এবং দেশদ্রোহিতা দুটো বিষয় নিয়ে। এর উপর ভিত্তি করে তোমাদের পঠিত পদ্য বা গদ্যের উপরে প্রশ্ন করা হবে। দেখে নিই আমরা কি ধরনের প্রশ্ন হতে পারে। এক নম্বর হতে পারে, ইন্দ্রজিৎ কার অপর নাম? জ্ঞানমূলক প্রশ্ন, মানে একটা বাক্যে উত্তর হবে। তো ইন্দ্রজিতের অপর নাম মেঘনাদ। আমরা শুধু মেঘনাদ কথাটা লিখবো না, শব্দটা লিখবো না, আমরা একটা পরিপূর্ণ বাক্যে উত্তরটা লিখবো যে ইন্দ্রজিতের অপর নাম মেঘনাদ, তাহলে বাক্যটা বা উত্তরটা সম্পূর্ণ হয়। দুই নম্বর থাকতে পারে, হে পিতৃব্য তব বাক্যিচ্ছি মরিবারে। উক্তিটির মাধ্যমে কি বোঝানো হয়েছে? অনুধাবনমূলক, অর্থাৎ তোমাকে চিন্তা করতে হবে যে এই যে কথাটা কেন বললো। আমরা আলোচনা আগে করেছি, এগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। অর্থাৎ মেঘনাদ বিভীষণকে কোন প্রেক্ষাপটে কেন এই কথাটা বললেন বা বাক্যটা বললেন। তার কারণ বিভীষণ যখন নিজেকে রাঘবের দাস বলে পরিচয় দিচ্ছিলেন, তখন কিন্তু মেঘনাদ বিভীষণকে উদ্দেশ্য করে এই উক্তিটি করে। তো আরো একটু গুছিয়ে ভালো করে লিখতে হবে। ঘ নাম্বার, দক্ষতা। তার মানে তোমাদের প্রশ্নের উত্তরগুলো কিন্তু আরেকটু ক্রিটিক্যাল হবে, তার একটু বিশ্লেষণ ধর্মী হবে। তোমার চিন্তার জগৎ থেকে কিন্তু বের করে নিয়ে আসতে হবে উত্তরগুলো। উদ্দীপকের সাথে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার সাদৃশ্য দেখাও, অর্থাৎ তোমাকে এই উদ্দীপকের সঙ্গে তোমার যে পঠিত কবিতাটার কোথায় কোথায় সাদৃশ্য আছে সেই জায়গাগুলো খুঁজে বের করতে হবে। ঘ নাম্বারে, উচ্চতর দক্ষতা। তার মানে এখানে তোমার গয়ের চেয়েও আরো কিন্তু উচ্চতর চিন্তন দক্ষতা তোমাকে প্রয়োগ করতে হবে। প্রশ্ন থাকতে পারে, ধার্মিক বিভীষণের রাক্ষসকুল ত্যাগ দেশ বৈরিতার পরিচয়বাহী। উদ্দীপক ও বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার আলোকে উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো। অর্থাৎ বিভীষণ ধার্মিক ছিলেন, যে বিভীষণ নিজের জীবনকে বাজি রেখে স্বর্ণলঙ্কাকে রক্ষা করেছেন এক সময়, সেই বিভীষণ কেন রাক্ষসকুল ত্যাগ করে রামের আজ্ঞাবহ দাসে পরিণত হলেন, এবং রামের আজ্ঞায় বা নির্দেশনায় যে স্বর্ণলঙ্কাকে তিনি রক্ষা করতেন সেই স্বর্ণলঙ্কা ধ্বংস করার জন্য তিনি উঠে পড়ে লেগেছেন, যার কারণে লক্ষণকে নিকুম্বিলা যজ্ঞাগারের পথ পর্যন্ত দেখিয়ে দিচ্ছেন। কেন? এটা অবশ্যই দেশদ্রোহিতার সামিল। তোমাকে এইভাবে আরো গভীরে গিয়ে তথ্যগুলো খুঁজে বের করে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, তাহলেই আমি আশা করব এই সৃজনশীল অংশে তোমাদের ভালো মার্কস পাওয়া সম্ভব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার দ্বিতীয় অংশ নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। খোদা হাফেজ।